গল্পকক্ষতে আমি সারা আজ পড়ছি মোহাম্মদ জাফর ইকবালের লেখা হাত কাটা রবিন দ্বিতীয় খণ্ড। খেলা। আমাদের স্পুটনিক বয়েজ ক্লাব তখন ভীষণ তুখর হয়ে উঠেছে, বিশেষ করে কাশেম চলে আসার পর। বেশ কিছুদিন চলে যাবার পর আমরা কাশেমকে ভূতের ব্যাপারটা সম্পূর্ণ খুলে বলেছিলাম, কিন্তু ততদিনে সে আমাদের ডিটেকটিভ ক্লাবের মেম্বার, ব্ল্যাক মার্ডারের রক্ত শপথ করা সদস্য, স্পুটনিক বয়েজ ক্লাবের ভাইস ক্যাপ্টেন। কাজেই ওর আমাদের টিম ছেড়ে চলে যাবার কোনো প্রশ্নই ওঠে না। বরং ও সব কিছু শুনে ভারী মজা পেল। হাজার হলেও শুধু ওকে দলে টানার জন্যে আমরা এতটা করেছি। ও নিজে ভয় পেয়েছে বলে তার বিশেষ লজ্জা নেই। আক্কাসকে জব্দ করেছে বলেই খুশি। এখন সলিল, কাশেম আর রবিন সেন্টার ফরওয়ার্ডে খেলে, হীরা ব্যাকে খেলে। 7 জনের টিম। নান্টু আর মিশু রাইট আউট, লেফট আউট, আমি গোলকিপার। ঠাকুরপাড়াকে হারিয়ে দিতে পারলেই আমরা এ শহরের সেরা টিম হয়ে যেতে পারি। কাজেই আক্কাস যেদিন ঠাকুরপাড়ার হয়ে আমাদের সাথে খেলার একটা দিন তারিখ ঠিক করতে আসলো, আমরা খেলতে রাজি হয়ে গেলাম। চেয়ার টেবিলে বসে রীতিমতো কাগজ সই করে 2 ক্যাপ্টেন খেলার দিন তারিখ ঠিক করলো। ঠিক হলো আমাদের স্কুল টিমের ক্যাপ্টেন হবে সেদিনের রেফারি। পরদিন ঘুম থেকে উঠে সবাই দেখতে পেল সমস্ত পাড়া পোস্টারে ভরে গেছে। আমরা রাত জেগে ওসব তৈরি করেছি। পোস্টারে খেলার তারিখ, স্থান, সময় ইত্যাদির পর সবাইকে খেলা দেখতে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে। সব দেখে শুনে সলিল বলল, সবাইকে তো আসতে বলা হলো, যদি হেরে যায়? ইহ, হারবো কেন? রবিন একটু পরে বিড়বিড় করে বলল, আসলে নিজের পাড়ার ছেলেমেয়েরা না থাকলে আনন্দ পাওয়া যায় না। যেদিন খেলা সেদিন বিকালে আমাদের পাড়ার সব ছেলেমেয়ে মাঠে এসে হাজির হলো। তারা চেঁচামেচি করে মাঠ গরম করে রাখলো। একটু পরে দেখি হিরু ভাই, শফিক ভাই তারাও এসেছেন। আরেকটু পরে রবিনের আব্বাও গুটি গুটি হাঁটতে হাঁটতে হাজির হলেন। তার সাথে সলিলের আব্বা, তার পিছু পিছু আমার আব্বাও। এদিকে ঠাকুরপাড়ার টিম এসেও হাজির, তাদের সাথে তাদের পাড়ার ছেলেরা। ওরা মাঠের উল্টো দিক দখল করে বসল। রেফারিও এসে গেছে। আর মাত্র 5 মিনিট বাকি। উত্তেজনায় আমাদের বুক টিপটিপ করছে। বেশি ভয় নান্টুকে নিয়ে। ও মাত্র জ্বর থেকে উঠল। এক সময় রেফারি ইঙ্গিত করলে আমরা মাঠে ঢুকলাম। যেভাবে লিগের খেলোয়াড়রা নামে, সাথে সাথে তুমুল হাততালি। তাকিয়ে দেখি আমাদের পাড়ার সবাই হাততালি দিচ্ছে, এমনকি আব্বারাও। ভালো করে তাকিয়ে দেখি এক পাশে বুলা আপা, শিরি আপা, তারাও খেলা দেখতে এসে হাততালি দিচ্ছেন। আমাদের রীতিমতো লজ্জা লাগতে লাগলো। এত মানুষের ভিড় দেখে রাস্তার আশেপাশের লোকজনও এসে জমা হলো। কিছু বখাটে ছোকরাও এক পাশে বসে বিড়ি খেতে লাগলো। আবার হাততালির শব্দ। এবারে ঠাকুরপাড়ার টিম মাঠে নামছে। তাদের 2 দলের ক্যাপ্টেন হ্যান্ডশেক করলো। রেফারি টস করে আমাদের পূব দিকে পাঠিয়ে দিল। ভাগ্য খারাপ, ওদিক থেকে চোখে রোদ লাগে। রেফারি বাঁশি বাজাতেই খেলা শুরু হলো। সলিল, কাশেম আর রবিন টুকটাক করে বল একবারে ওদের গোল পোস্টের কাছে নিয়ে গেল। ওদের একজন ফেরত পাঠালো এদিকে। আমি উত্তেজিত হয়ে দাঁড়িয়ে রইলাম। যতক্ষণ বল আমাদের পায়ের কাছে ততক্ষণ আমাদের পাড়ার ছেলেমেয়েরা গলা ফাটিয়ে চেঁচাতে থাকে। যেই বল ঠাকুরপাড়ার ছেলেদের পায়ে চলে যায়, অমনি মন্ত্র বলে সবাই থেমে যায়। তখন মাঠের অন্য পাশ থেকে উৎকট চিৎকার ভেসে আসে। মোট কথা, তুমুল উত্তেজনাপূর্ণ খেলা হচ্ছে। কোনো দলই আরেক দলকে কাবু করতে পারছে না। 15 মিনিটের মাথায় হীরা প্রথম ফাউল করল। ঠাকুরপাড়ার ছেলেরা ধর ধর, মার মার শব্দের চেঁচামেচি করতে লাগলো। আমি তখন 3টা মারাত্মক বল আটকিয়ে প্রচুর হাততালি পেয়েছি। গর্বে বুক 10 হাত ফুলে উঠেছে। সবাই আমাকে উৎসাহ দিচ্ছে।
মাঠের মাঝে তখন কাশেম একটা জটিল বলকে বের করে আনলো। অমনি আমাদের পাড়া তুমুল চিৎকার করে উঠল। রবিন আর সলিল মিলে তখন বলটা কেটে সোজা গোলপোস্টের দিকে নিয়ে যাচ্ছে। ওদের দিকে ছুটে আসছে অন্যেরা। সলিল আক্কাসকে পাশ কাটিয়ে বলটা দিল রবিনকে। রবিন এক মুহূর্তের সুযোগ পেয়ে লম্বা কিক করল। বলটা সাই করে গোলপোস্টে ঢুকে গেল। গোল! সারা মাঠময় ছেলেমেয়েরা নেচে বেড়াতে লাগলো। ঠাকুরপাড়ার ছেলেদের মুখ চুন। রেফারি সবাইকে মাঠ থেকে বের করে দিয়ে আবার খেলা শুরু করে দিল। ঠাকুরপাড়ার ছেলেরা এবার মরিয়া হয়ে উঠেছে। বল শুধু আমাদের দিকেই চাপাতে লাগলো। আমার এক মুহূর্তের বিশ্রাম নেই। হীরা, মিশু আর কাশেম মিলেও আটকাতে পারছে না। বারবার ওরা গোল পোস্টে এসে পড়ছে। একবার ফাঁকা অবস্থাতে বল পেয়ে গেল। আমি উত্তেজিত হয়ে দাঁড়িয়ে রইলাম। আক্কাস বল নিয়ে ছুটে আসছে। পিছনে কাশেম, তার পিছনে রবিন। কিছু বোঝার আগেই কিক করলো। আমার হাত পিছলে বল গোল পোস্টে ঢুকে পড়ল। গোল! ঠাকুরপাড়ার ছেলেদের জয়ধ্বনি শুনতে পেলাম। মনটা খারাপ হয়ে গেল। গোলটা শোধ করে দিয়েছে। ঠাকুরপাড়ার ছেলেরা তখন মাঠে নাচানাচি করছে। আমাদের পাড়ার ছেলেমেয়েরা উত্তেজিত হয়ে বলতে লাগলো, এখনো অনেক সময় আছে। রবিন এসে আমার পিঠ চাপড়ে বলল, ভয় পাস নে, দেখিস ঠিক জিতে যাব। ভয় আবার পেলাম কখন? তোরা ভালো করে খেল। আবার খেলা শুরু হলো। কিছুক্ষণের ভেতর হাফ টাইম হলো। বীরু ভাই লেবু আর চিউইংগাম দিলেন। ঠাকুরপাড়ার টিমের ছেলেরা কিছু আনেনি, তাই ওরাও ভাগ পেল। মাঠে সবাই এসে আমাদের উৎসাহ দিল। শিরিয়াপা এসে বললেন, যদি জিতে যেতে পারো মিষ্টি খাওয়াবো। ঠিক ঠিক। রবিন কাটা হাতটা নাচিয়ে বলল, সবাই শুনে রাখো, জিততে পারলেই মিষ্টি। মিষ্টির লোভ না হলেও আমাদের খেলাটা সবার সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ভেবে আমাদের রোগ চেপে গেল। জিততেই হবে। আবার খেলা শুরু হলো। এবার উত্তেজনা অনেক বেশি। বল একবার দারুণভাবে আমাদের দিকে ছুটে আসছিল, আবার দারুণভাবে ওদের দিকে ছুটে যাচ্ছিল। একবার আমাদের পাড়ার ছেলেমেয়েরা চেঁচাতে লাগলো, একবার তাদের ছেলেরা। রবিন আর সলিল মরিয়া হয়ে উঠল। খেলা শেষ হতে আর মাত্র 10 মিনিট বাকি। একবার সুযোগ মতো বল পেয়ে রবিন ছুটে চলল। আমার কেন জানি মনে হলো এবারে গোল দিয়ে দেবে। আক্কাসকে পাশ কাটিয়ে ওদের ব্যাকের পাশ দিয়ে বল সরিয়ে রবিন সলিলকে পাস দিল। সলিল আবার ফিরিয়ে দিল তাকে। রবিন বলটাকে থামিয়ে ঘুরিয়ে এক লম্বা কিক। গোলকিপারের হাত বাঁচিয়ে সোজা গোলপোস্টে, বুলেটের মতো। আমরা আনন্দে হাত ছুঁড়ে নাচতে লাগলাম। রবিন সবাইকে কানে কানে কি একটা বুদ্ধি শিখিয়ে দিল। খেলা শুরু হলেই বুঝতে পারলাম বুদ্ধিটা কি। লম্বা কিক দিয়ে ওরা বলটাকে মাঠে নাচাতে লাগলো, দরকার হলে মাঠের বাইরে। সময়টা কোনো মতে কাটাতে পারলেই কেল্লা ফতে। ঠাকুরপাড়ার ছেলেরা রাগে দুয়ো দুয়ো করতে লাগলো। উত্তরে আমাদের ছেলেরাও উল্টো দুয়ো দিতে শুরু করলো। সময় প্রায় শেষ হয়ে এসেছে, তখন হঠাৎ ওরা একটা মারাত্মক সুযোগ পেয়ে গেল। রশিদ নামের ওদের সবচেয়ে মারাত্মক ছেলেটি ফাঁকা অবস্থায় কিভাবে জানি বলটা পেয়ে গেল। তারপর কোনো দিকে না তাকিয়ে সে গোল পোস্টে আমার দিকে ছুটে আসতে লাগলো। উত্তেজনায় আমি থরথর করে কেঁপে উঠলাম। রবিন প্রাণপণে ছুটে আসছে, পিছু পিছু সবাই। রশিদ তখন একেবারে কাছে এসে পড়েছে। কিক করলেই গোল সুনিশ্চিত, নেহায়েত ভাগ্য যদি সাহায্য না করে। হঠাৎ রবিন পিছন থেকে ঝাঁপিয়ে পড়ল। তারপর পুরনো কায়দায় কাটা হাত দিয়ে বলটা ছিটকে সরিয়ে দিল। হইচই চেঁচামেচি, তার মাঝে রেফারির বাঁশি বেজে উঠল। পেনাল্টি হয়েছে। রবিন যুক্তি দেখালো ওর হাত নেই, হ্যান্ডবল হতে পারবে না। রেফারি মানল না। ইচ্ছে করে হ্যান্ডবল,
গোল পোস্টের সীমানার ভেতর, কাজেই এটি পরিষ্কার পেনাল্টি। রেফারির বিরুদ্ধে তো কথা বলা যায় না। রবিন আমার দিকে তাকিয়ে শুকনো গলায় বলল, তোর ওপর সব নির্ভর করছে। উত্তরে আমি ফ্যাকাশেভাবে হাসলাম। আর মাত্র 1 মিনিট বাকি। রশিদ পেনাল্টি কিক করবে, সবাই সরে দাঁড়ালো। আমি একা গোল পোস্টে। উত্তেজনায় সবাই আমাকে ঘিরে দাঁড়িয়েছে। রেফারি ঠেলে সরাতে পারছে না। ভিড়ের ভেতর থেকে বীরু ভাইয়ের গলার আওয়াজ শোনা গেল, টোপন, গোল বাঁচাতে পারলে মর্নিং শো। আমার বুকের ভেতর তখন ঢাকের মতো শব্দ হচ্ছে। এত বড় গোল পোস্ট, তার মাঝে এত ছোট আমি, তার উপর এত কাছে থেকে কিক করছে। রেফারি বাঁশি বাজালো। রশিদ একটু হাসলো, তারপর ছুটে এসে কিক করলো, দারুণ জোরে। উত্তেজনায় কিছু খেয়াল নেই, শুধু দেখছিলাম বলটা গুলির মতো ঠিক আমার দিকে ছুটে আসছে। ধাতস্থ হয়ে দেখি বলটা আঁকড়ে ধরে মাটিতে লুটুপুটু খাচ্ছি। হইচই করতে করতে রবিন, সলিল, কাশেম ওরা এসে আমায় কাঁধে তুলে নিল। কে জানি চিৎকার করলো, 3 cheers ফর টোপন, হেপ হেপ হুররে, হেপ হেপ হুররে। এর মাঝে রেফারির বাঁশি বেজে উঠল। খেলা শেষ, আমরা জিতে গেছি। আনন্দে আমার বুকের ভেতর গুড়গুড় করে ওঠে। নদীর সাথে পরিচয়। শহরের সেরা ফুটবল টিম নাম হয়ে যাবার পর আমাদের আর ফুটবল খেলতে ভালো লাগে না। আগে আমাদের তবু একটা উদ্দেশ্য ছিল, এখন কোনো উদ্দেশ্য নেই। কি করব কিছুতেই ঠিক করতে পারছিলাম না। ঠিক এই সময় আমরা একটা নৌকা পেয়ে গেলাম। আমাদের সাথে ভর্তি হয়েছিল নতুন একটা ছেলে, নাম টিপু, ভারী সুন্দর দেখতে। ওদের বাসা নদীর তীরে। ছেলেটা আমাদের খুব বন্ধু হয়ে গেল। প্রথমে অবশ্যই ওর ভাব হলো নান্টুর সাথে। নান্টুর মতো টিপুও ভীষণ গল্পের বই পড়ে। বই বদলা বদলি করতে করতে ওদের বন্ধুত্ব হয়েছিল। পরে দেখা গেল নান্টুর সাথে তার অনেক মিল। সেও নান্টুর মতো একটা ল্যাবরেটরিতে কাজ করতে চায়। নান্টু যেরকম কিছু জোগাড় করতে পারেনি, ওর অবশ্যই সেরকম অবস্থা নয়। বেশ অনেক যন্ত্রপাতি আছে, নিজে নাকি একটা সিনেমা প্রজেক্টরও বানিয়েছে। ওর সাথে পরিচয় হবার আগে আমরা ভেবেছিলাম ও ভীষণ নাক উঁচু অহংকারী, কিন্তু আমাদের বন্ধু হয়ে যাবার পর দেখলাম ওর স্বভাব ভীষণ ভালো। টিপু এত ভালো ছেলে যে সবার সাথেই সে বন্ধু হয়ে যায়। ও কখনো রাগ করে না, খারাপ কথা বলে না। ওকে আমরা তুই তুই করে বললেও সে কিন্তু ভুলেও কখনো আমাদের তুই বলে না। ওকে এ সম্বন্ধে কিছু জিজ্ঞেস করলে শুধু হাসে। একদিন টিপু এসে আমাদের বলল, তোমরা আমাদের বাসায় এসো, আমি একটা নৌকা কিনেছি। নৌকা কিনেছিস? আমি কিনিনি, আব্বা কিনে দিয়েছেন। কিনে দিয়েছেন তোকে? আমরা ভারী অবাক হলাম। নৌকা আবার কিনে দেবার জিনিস নাকি? ফুটবল হলে না হয় একটা কথা ছিল, বড় জোর সাইকেল, তাই বলে নৌকা? আব্বাকে বলেছিলাম, প্রথমে রাজি হননি, পরে কিনে দিয়েছেন। কত বড় নৌকা? বেশি বড় না, 10-12 জন বসা যায়। আমি খুব ছোট চাইছিলাম। আব্বা বললেন একটু বড় হলে ডোবার ভয় কম থাকে। ছই আছে, বৈঠা, পাল? কিছুই নেই, শুধু একটা বৈঠা আছে। আমরা ভারী উৎসাহিত হলাম। স্কুল ছুটি হতেই বাসায় না গিয়ে সবাই টিপুর বাসায় হাজির হলাম। টিপু আমাদের নিয়ে ওদের বসার ঘরে বসালো। কি চমৎকার ঘর! নীল রঙের ভারী পর্দা ঘরটাকে আবছা অন্ধকার করে রেখেছে। লাল কার্পেট, ঝকমকে সোফা, দেয়ালে বড় বড় ছবি, শেলফে হাজার হাজার বই, শোকেসে চীনামাটির পুতুল। আমরা বুঝতে পারলাম টিপুর আব্বা খুব বড় লোক। একটু পর টিপু এলো, সাথে তার আব্বা। আমরা লজ্জায় জড়সড় হয়ে গেলাম। হীরা তার বিচ্ছিরি থ্যাবড়া পা দুটো সোফার তলায় লুকিয়ে ফেলল। আব্বা, এরা আমার বন্ধু, নৌকা দেখতে এসেছে।
টিপুর আব্বা চশমার ওপর দিয়ে তাকালেন, বললেন, এতগুলো বন্ধু জানলে তো আর একটু বড় নৌকা কিনে দিতাম। তোমরা সবাই সাঁতার জানো তো? আমরা ঘাড় নাড়লাম। টিপুর আব্বা রবিনকে জিজ্ঞেস করলেন, তুমি? রবিন বলল, আমিও পারি। টিপুর আব্বা বললেন, গুড। আমরা ভেবেছিলাম এবারে রবিনকে জিজ্ঞেস করবেন ওর হাতটা কিভাবে কেটেছে, কিন্তু দেখা গেল জিজ্ঞেস করলেন না। খানিকক্ষণ এ কথা সে কথা আলাপ করে বললেন, তোমরা বসে বিস্কুট খাও, আমি যাই, আবার দেখা হবে। টিপুর আব্বা চলে গেলে হীরা বলল, তোর আব্বাটা তো খুব ভালো, যা চাস তাই কিনে দেন। আসলে আমার একটা প্রাইজ পাওনা ছিল, কথা ছিল যা চাইবো তাই কিনে দেবেন। এখানে নদী দেখে নৌকার কথা মনে হলো। একবার কথা দিয়েছেন আর না করতে পারবে না, নৌকা কিনে দিতেই হলো। কিসের প্রাইজ? টিপু একটু ইতস্তত করে বলল, বৃত্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছিলাম তো। তুই ফার্স্ট হয়েছিলি? টিপু মাথা নাড়ল। আমরা আর চোখে মিশুকে দেখলাম। মিশু আমাদের ফার্স্ট বয়। এবারে ওর সাথে টিপুর যুদ্ধ হবে। নৌকাটা ভারী চমৎকার, 10 জন অনায়াসে বসতে পারে। দুটো দাঁড় লাগিয়ে নিলে তীরের মতো উড়িয়ে নেওয়া যাবে। একটা পাল বসাতে পারলে তো কথাই নেই। নৌকা করে নদীতে অল্প কিছুক্ষণ বেরিয়ে আমরা বাসায় ফিরে আসলাম। দেরি করে বাসায় ফেরার জন্যে আজ সবার ভাগ্যে অল্প বিস্তর পিটুনি জুটল। কিন্তু এখন আমরা একটা আস্ত নৌকার মালিক। ছোটোখাটো পিটুনির কথা অনায়াসে ভুলে যেতে পারি এবং ভুলে গেলামও। আমরা এরপরে সময় পেলেই নৌকায় চড়ে বেড়াতাম। নদীর তীরে আশেপাশে বিস্তীর্ণ এলাকায় কোথায় কি আছে আমাদের মুখস্থ হয়ে গেল। আমরা সবাই কম বেশি নৌকা চালাতে শিখে গেলাম। পিছনে হাল ধরে নৌকাকে সোজা সামনে নিয়ে যাওয়া দেখে খুব সহজ কাজ মনে হলেও আসলে মোটেই সহজ নয়। নৌকা চালাতে চালাতে আমাদের হাতের মাংসপেশি শক্ত হয়ে উঠতে লাগলো, আর নদী সম্পর্কে ভীতি একেবারে কেটে গেল। রবিনের কথা অবশ্যই আলাদা। নৌকায় উঠে ও শুধু ছটফট করত। এক হাতে বৈঠা ধরে চালানো যায় না, কাজেই তার আর নৌকা চালানো শেখা হলো না। ওর উৎসাহে নৌকায় দুটো দাঁড় লাগানো হলো। মাঝে মাঝে এক হাতে ও দাঁড় টানত, কিন্তু অল্পক্ষণেই ক্লান্ত হয়ে পড়ত। এত সহজে হার মানার ছেলে রবিন নয়। নিজের অক্ষমতাটা কিছুতেই ও মেনে নিত না। তাই কিছু করার না পেয়ে ও বাসা থেকে একটা পুরানো চাদর নিয়ে এসে বাঁশের সাথে লাগিয়ে একদিন ও একটা পাল তৈরি করে ফেলল। নৌকা চালিয়ে নদীর মাঝামাঝি এসে আমরা যখন পুরোপুরি বাতাসের আওতায় পৌঁছে গেলাম, তখন রবিন পাল তুলে দিল। সাথে সাথে একটা তুলকালাম কাণ্ড ঘটে গেল। বাতাস পেয়ে ভট করে পাল ফুলে উঠল। নৌকা সাই করে ঘুরে গেল, আর নৌকার পাশে বসে থাকা মিশু, হীরা আর আমি ঝুপঝুপ করে পানিতে পড়ে গেলাম। সাঁতরে নৌকায় উঠে আমরা রবিনকে যাচ্ছে তাই বলে গালিগালাজ করতে লাগলাম। শার্ট প্যান্ট ভিজে জব জব করছে। আমাদের অবস্থা দেখে সবাই হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। রবিন যতই হাসতে লাগলো, আমাদের রাগ ততই বেড়ে উঠতে লাগলো। রবিন কিছুক্ষণের মাঝেই পালের কৌশল শিখে গেল। দেখা গেল পালে বাতাস লাগলে নৌকা উজান ঠেলেও তীরের মতো ছুটে চলে। একজন শব্দ করে হালটা ধরে থাকলেই হয়। পাল টানিয়ে আমরা খুব তাড়াতাড়ি বহুদূর চলে এলাম। আগে কখনো এসব জায়গা আমরা আসিনি। এখানে নদীর মাঝে চর, বালুর মাঝে অদ্ভুত ধরনের লম্বা লম্বা ঘাস, বালি হাঁস। খানিক দূরে বেশ খানিকটা জঙ্গল। একটা বহু পুরানো ভাঙা বাঁশের ঘর কাত হয়ে আছে। সব মিলিয়ে ভারী চমৎকার জায়গা। এত দূরে আসতে আমাদের কোনো পরিশ্রমই হলো না। পালের বাতাসেই কাজ চলে গেল। যখন বিকেল ঘনিয়ে এসেছে, তখন আমাদের ফেরার কথা মনে হলো। আর হঠাৎ করে সবার প্রায় একই সাথে মনে হলো যাওয়ার সময় বাতাস উল্টো দিকে পাবো। পাল খাটিয়ে যাওয়া যাবে না। এত দূরে চলে এসেছি যে আমাদের বাসায় পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে।
সবার মুখ অন্ধকার হয়ে গেল। আজও ভাগ্যে পিটুনি আছে। আমরা নৌকা ঘুরিয়ে বাসার দিকে ছুটলাম। ভাগ্য ভালো, ভাটার টানে স্রোতটা তখন আমাদের পক্ষে। রবিন হেইয়া হো বলে একটা দ্রুত তাল তৈরি করে ফেলল। ঝপাঝপ সেই তালে দাঁড় পড়তে লাগলো। আস্তে আস্তে তাল আরও দ্রুত হয়ে উঠতে থাকে, আর তার সাথে সাথে ঝপাং ঝপাং করে দাঁড় পড়তে থাকে। বৈঠা হাতে একজন শক্ত করে হাল ধরে থাকে। দুজন ক্লান্ত হতেই নতুন দুজন দাঁড় নিয়ে বসলো। ঝপাঝপ শব্দ তুলে নৌকা ছুটে যেতে লাগলো। আমরা চেঁচামেচি হইচই করে একটা অদৃশ্য নৌকার সাথে দৌড় প্রতিযোগিতা শুরু করলাম। প্রতি মুহূর্তে আমরা সেটাকে প্রায় ধরে ফেলছিলাম। সন্ধ্যের অল্প আলোয় দুই তীরের চাষি, গ্রাম্য বউ, ছেলেমেয়েরা হাসি মুখে আমাদের এই পাগলামি লক্ষ্য করছিল। তারা তো জানতো না বাসার পিটুনি থেকে রক্ষা পাওয়ার জন্য এই তাড়াহুড়া। তবুও রাত 8টার আগে আমরা পৌঁছতে পারলাম না। বুক টিপটিপ করতে করতে যখন আমরা বাসায় ফিরে আসছিলাম, তখন এশার নামাজের আজান হচ্ছে। রবিন একটু চিন্তিত মুখে বলল, নৌকায় আরও দুটো দাঁড় বসাতে হবে। হীরা মুখ খিচিয়ে বলল, আগে দেখ বাসায় গেলে হাড় একটাও আস্ত থাকে কিনা। নাই বা থাকলো, রবিন তুড়ি মেরে উড়িয়ে দিল। ধূমকেতু। প্রথমে নান্টু বলল, ভোর রাতে আকাশে ধূমকেতু দেখা যায়। পরে টিপু বলল, সে নাকি দেখেছেও। ধূমকেতুর নামও বলল, ইকেয়া সেকি। পরে সবাই বলল, তারা সবাই নাকি দেখেছে। মাথাটা নাকি ছোট্ট আর লেজ বিরাট লম্বা। আমরাও দেখার জন্য ব্যস্ত হয়ে পড়লাম। কিন্তু ভোর রাতে ঘুম থেকে ওঠা কি সোজা কথা? আম্মাকে খুব করে ডেকে তুলতে বলে রাখলাম। আম্মাও একদিন ডাকতে শুরু করলেন, কিন্তু লেপের তলা থেকে বের হতে এত বিরক্তি লাগলো কি বলবো। আম্মা বললেন, এই টোপন ওঠ, ধূমকেতু দেখবি না? বিরক্ত করো না। সারাদিন বলে রাখলি, এখন বিরক্ত? ওঠ। না না, ওঠ বলছি। উঠছি। ওঠ। এই এই উঠলাম। কি উঠলি? এই তো। উঠবি না? ও, আর একটু। কাজেই আমার আর ওঠা হয় না, ধূমকেতুও দেখা হয় না। শুধু আমার না, সবার। এভাবে অনেক দিন পার হয়ে গেল। টিপু এসে একদিন বলল, ধূমকেতু আর বেশি দিন দেখা যাবে না। তখন আমাদের সবার টনক নড়ল। রবিন এসে একদিন বলল, আজ রাতে সে যেভাবে হোক ঘুম থেকে উঠবে, তারপর সবাইকে ডেকে তুলবে। সত্যি সত্যি শেষ রাতে শুনি রবিন ডাকছে, এই টোপন ওঠ, না হয় দিলাম পানি ঢেলে। আমি নড়ে চড়ে আবার ঘুমিয়ে পড়লাম। ওঠ ওঠ বলছি, না হয় দিলাম পানি ঢেলে। বিরক্ত করিস না। 3 পর্যন্ত গুনবো, তারপর পানি ঢালবো। 1, আমি শুয়েই থাকলাম। 2, আমি পিট করে দেখার চেষ্টা করলাম সত্যি হাতে পানি টানি কিছু আছে কিনা। 3 বলেই কিছু বোঝার আগে রবিন আমার গায়ে পানি ঢেলে দিল। আমি লাফিয়ে উঠে বসলাম। রবিন খালি গ্লাসটা হাতে নিয়ে হি হি করে হাসতে লাগলো। আমার এমন রাগ লাগছিল যে বলার নয়, কিন্তু ঘুমটা ভেঙেছে ঠিকই। আম্মা পাশে দাঁড়িয়েছিলেন, হাসতে হাসতে বললেন, ঠিক হয়েছে, এভাবেই তোর ঘুম ভাঙাতে হয়। রবিন বলল, আম্মাও আমাকে এভাবে ঘুম থেকে তুলেছেন। এই দেখেন না, শার্ট ভেজা। রবিন তার ভেজা শার্টের কলার দেখালো। ভেজা শার্ট? বদলে যাও, আম্মা আতঙ্কিত স্বরে বললেন। অসুখ করবে তো। কিছু হবে না বলে রবিন আমাকে নিয়ে চলল সলিলদের বাসায়। 2টো ডাক দিতেই সলিল চটপট উঠে গেল। তারপর আমরা গেলাম নান্টুর বাসায়। নান্টুর কানে পালক দিয়ে সুরসুরি দিয়ে রবিন ওকে ডেকে তুলল। ঘুম থেকে উঠে নান্টু রাগে গজগজ করতে লাগলো। আমাদের দল ভারী হয়ে উঠলে হইচই চেঁচামেচিতে সবাই উঠে পড়ল। আমাদের ছোট ভাই বোন, আব্বা, আম্মা, শিরি আপা, বুলা আপা, শফিক ভাই, বীরু ভাই,
বীরু ভাইদের অ্যালসেশিয়ান কুকুর, সলিলদের মোরগ সবাই জেগে উঠে ভীষণ হইচই করতে লাগলো। মনে হতে লাগলো বুঝি আজ ঈদ। সবাই খোলা মাঠে এসে ধূমকেতু দেখতে লাগলেন। নান্টুর টেলিস্কোপটা সবার হাতে হাতে ঘুরতে লাগলো, আর নান্টু গর্বে এমন ভাব করতে লাগলো যেন টেলিস্কোপ নয়, সে একটা আস্ত রকেট বানিয়েছে। ধূমকেতুটা দেখতে যা ভীষণ সেটা বুঝিয়ে বলা যায় না। ছোট্ট জলজলে একটা মাথা আর প্রকাণ্ড বড় লেজ আকাশটা প্রায় অর্ধেক দখল করে রেখেছে। তবে খুব ঝাপসা। নান্টুর টেলিস্কোপ দিয়ে দেখলে আরও ঝাপসা দেখা যায়। কিছুক্ষণের ভিতর সবার ধূমকেতু দেখা শেষ হয়ে গেল। সবাই ঘুমোতে চলল। কিন্তু চেঁচামেচি হইচই করে আমাদের এমন অবস্থা হয়েছে যে এখন হাজার চেষ্টা করলেও ঘুম আসবে না। আমরা ঠিক করলাম এখন আর ঘুমোবো না, লুকোচুরি খেলব। আম্মারা বৃথাই খানিকক্ষণ ডাকাডাকি করে গিয়ে শুয়ে পড়লেন। আমরা খুব উৎসাহের সাথে লুকোচুরি খেলতে লাগলাম। খানিকক্ষণ পরেই ভয় ভয় লাগতে লাগলো। অন্ধকারে কে কোথায় লুকিয়েছে বোঝা যায় না, আর বুকের ভেতর ধুকধুক করতে থাকে। মনে হয় অন্ধকার থেকে কেউ বুঝি লাফিয়ে ঘাড়ে এসে বসবে। এর মাঝে হঠাৎ রবিন বলল, চল আমাদের গুপ্তধনটা দেখে আসি। এত রাতে? হ্যাঁ, ক্ষতি কি? শ্মশানের কাছে, জঙ্গলে? না বাবা, আমি যাব না। নান্টু বেঁকে বসল। যাবি না কেন? আমরা এতগুলো মানুষ। ব্যাপারটাতে বেশ খানিকটা ভয় আছে। সবাই মিলে যাব তাই ভয়টা গায়ে লাগবে না, অথচ ব্যাপারটা বেশ রোমাঞ্চকর হবে। আমরা রাজি হয়ে গেলাম। নান্টুও বাধ্য হয়ে রাজি হলো। সেই শেষ রাতে অন্ধকারে নির্জন পথে আমরা দল বেঁধে হাঁটতে লাগলাম। অন্ধকার, ছমছমে ভাব, নির্জন রাস্তা, মাঝে মাঝে টিমটিমে লাইট পোস্টের আলো। সব মিলিয়ে এমন হয়ে গেল যে আমরা ধীরে ধীরে চুপচাপ হয়ে গেলাম। কথাবার্তা হতে লাগলো ফিসফিস করে। মনে হতে লাগলো জোরে কথা বললেই একটা কিছু ঘটে যাবে। হাঁটতে হাঁটতে একসময় একটা গাছের নিচে আসতেই একটা পাখি এমন ঝটপট করতে করতে উড়ে গেল যে আমরা সবাই ভীষণ চমকে উঠলাম। নদীর তীরে এসে আমাদের গা ছমছম করতে লাগলো। এখন শ্মশান পার হয়ে জঙ্গলে ঢোকা সত্যি খুব সাহসের কাজ। সবগুলি ভূতের গল্প আমার একসাথে মনে পড়ে গেল। ওই দেখ, ফিসফিস করে বলে সলিল হঠাৎ ছিটকে আমাদের কাছে সরে আসলো। কি? আমরা চমকে উঠে জিজ্ঞেস করলাম, কি? সলিল নদীর তীরে খানিকটা দূরে আঙ্গুল দিয়ে দেখালো। আবছা অন্ধকার, তার মাঝে খানিকটা অন্ধকার জমাট বেঁধে আছে। ভালো করে লক্ষ্য করে দেখি জমাট অন্ধকারগুলি অল্প অল্প নড়ছে। ঈষৎ আলো হঠাৎ জ্বলে উঠে আবার নিভে গেল। কি ওখানে? নান্টুর গলার স্বরে বুঝতে পারলাম ও ভয় পেয়েছে। কয়েকজন মানুষ নৌকা থেকে নামছে। রবিন আন্দাজে ঢিল ছুড়ল। আমরা আরও ভালো করে তাকালাম। নদীর তীর যখন, নৌকা হওয়াই স্বাভাবিক, কিন্তু ওই বড় জমাট অন্ধকারটা কিসের? চল যাই। রবিনের কথায় আমরা চমকে উঠলাম। কোথায়? ওখানে, দেখে আসি। পাগল! কে না কে আমাদের খুন করে রেখে যাবে। ইহ, আমরা এতজন ছেলে, ওরা যদি আমাদের থেকে বেশি হয়? আমরা লুকিয়ে থাকবো, দেখতে পাবে না তো। রবিন ফিসফিস করে বলল, উঁচু সড়কটার পাশে উবু হয়ে বসে থাকবো। না না, নান্টুর মোটেই উৎসাহ নেই। আরে চল না। রবিনের উৎসাহ দেখে আমাদের রাজি হতে হলো। ওর মাথাটা সাফ। আমাদের ভেতর যাদের শার্ট সাদা সেগুলো খুলে হাতে নিতে বলল। অন্ধকারে সেগুলো অনেক দূর থেকে দেখা যায়। আমরা সাদা শার্টগুলি খুলে গুটি পাকিয়ে হাতে নিয়ে নিলাম। তারপরে গুড়ি মেরে এগিয়ে যেতে লাগলাম। আমরা যেদিক দিয়ে যাচ্ছি সেটা রাস্তা নয়, রাস্তার পাশে শুকনো নালাটা। খানা খন্দ, ইট পাথর, জঙ্গল, গোবর সব মারিয়ে আমরা যতটুকু সম্ভব কাছে গেলাম। উত্তেজনায় আমাদের বুক টিপটিপ করছে। যেটাকে জমাট বাঁধা বড়সড় খানিকটা অন্ধকার দেখা যাচ্ছিল সেটা আসলে একটা রিকশা।
নদীর তীরে বালুর ওপর দিয়ে ছেঁচড়ে এত দূরে রিক্সা কেন এনেছে বুঝতে পারলাম না। রিক্সাটা নদী থেকে অল্প দূরে, নদীতে একটা নৌকা, টিপুর নৌকাটার মতোই, তবে আরও সরু আর অল্প কিছু লম্বা। আমরা কয়েকজন লোকের চাপা গলার স্বর শুনতে পেলাম, কিন্তু কি বলছে বুঝতে পারলাম না। হঠাৎ একটা চাপা আর্তনাদ শোনা গেল। মনে হলো কাউকে যেন কেউ ছোড়া মেরেছে। আমরা ভয়ে সিটিয়ে গেলাম। উঠে দৌড় দেবো কিনা বুঝতে পারছিলাম না। ঠিক সেই সময় গোঙানোর আওয়াজ শোনা গেল। কে যেন গোঙাতে গোঙাতে বিশ্রী ভাষায় গালি দিচ্ছে। একটু পরেই দেখা গেল নৌকা থেকে একজন লোককে কয়েকজন ধরাধরি করে নামাচ্ছে। বোঝা যাচ্ছে লোকটি অসুস্থ। এতক্ষণ ধরে সেই গোঙাচ্ছিল, সেই গালিগালাজ করছিল। হারামজাদা, ঠিক করে ধরতে পারিস না? লোকটা আবার কাকে গালি দিল? অসুস্থ অবস্থাতেই এর এত দাপট? আমরা ভারী অবাক হলাম। কে একজন বেকায়দা ধরতেই লোকটা আবার চাপা আর্তনাদ দিয়ে উঠল, শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা, মেরে ফেলল, আহ আহ। বুঝতে পারলাম কোথাও ওর মারাত্মক জখম আছে। অন্ধকারে বোঝা যাচ্ছে না ঠিক কোথায়। ওকে টেনে রিকশায় তোলা হলো। রিকশায় উঠে গলা নামিয়ে বলল, কিন্তু আমরা ঠিকই শুনতে পেলাম। কেউ দেখেনি তো? না। অন্ধকারে আমাদের হাত পা সিটিয়ে গেল। একটা বিড়ি দে তো। আবার লোকটার গলার আওয়াজ শোনা গেল। তাকে একটা বিড়ি দেয়া হলো। ম্যাচ জ্বালাতেই দেখলাম নিষ্ঠুর উৎকট একটা মুখ, লম্বা লম্বা চুল, মিশমিশে কালো, বাম হাতে কাপড় জড়ানো, ভাঁজ করে বুকের কাছে রাখা। কাপড়ে রক্তের কালচে ছাপ। একটা পাও মনে হয় কাপড়ে জড়ানো। দেখে আমাদের বুকের ভেতর গুড়গুড় করে উঠল। এই ইয়াসিন, চল। একটা লোক, যার নাম ইয়াসিন, রিকশাকে টেনে নিতে থাকে, অন্যেরা পেছনে ঠেলতে থাকে। আর এই বীভৎস দর্শন ভয়াবহ লোকটা রিকশার ঝাঁকুনির সাথে সাথে আহ উহ করতে থাকে। আমরা আবার পা টিপে টিপে শ্মশানের কাছে ফিরে এলাম। তারপর একটা কথাও না বলে ভয়ে ভয়ে বাসায়। পথে প্রতি মুহূর্তে মনে হচ্ছিল সেই দলটার সাথে দেখা হয়ে যাবে আর ওরা হা হা করে আমাদের ঘাড়ে ঝাঁপিয়ে পড়বে। লোকটা হচ্ছে একটা ডাকাত সর্দার। কথাটা রবিন প্রথম বললেও আমরাও সবাই মনে মনে এটাই ভাবছিলাম। ভীষণ দর্শন সব লোকদেরই আমাদের ডাকাত বলে ভাবতে ইচ্ছে করে। আর এর তো কোনো প্রশ্নই ওঠে না। কি ভয়ানক সন্দেহজনক কথাবার্তা, কাজকর্ম, কি ভয়াবহ চেহারা, বা হাতে জখম, রক্তের ছোপ। এ যদি ডাকাত না হয়, ডাকাত কে হবে? ওকে আমরা ধরিয়ে দেব। কেমন করে? সলিল জিজ্ঞেস করে। চলেই তো গেল রিকশা করে। খুঁজে বের করব। কোথায় গেছে তো বোঝাই যাচ্ছে। কোথায় গেছে? ডাক্তারের কাছে। রবিন বিজ্ঞের মতো বলল, দেখিসনি হাতে গুলি লেগেছে? এবারে হাত কেটে ফেলতে হবে। রবিন একটু হাসল, তারপর নিজের কাটা হাতটি নাড়ালো। গুলি? হীরা সন্দেহ প্রকাশ করল। গুলি তুই কেমন করে বুঝলি? হয়তো ফোড়া উঠেছে। আরে ধ্যাত গাধা, ফোড়া উঠলে এরকম হয়? রবিন খিক করে হাসল। এটা গুলি ছাড়া আর কিছু নয়। কোথায় ডাকাতি করতে গিয়েছিল আর বেকায়দায় পড়ে গুলি খেয়েছে। পেপারে পাওয়া যাবে তাহলে? আমি একটু ভেবে বললাম, কাল পরশুর পেপারে দেখতে হবে আশেপাশে কোথাও ডাকাতি করতে গিয়ে কোনো ডাকাত দল গুলি খেয়েছে কিনা। ঠিক বলেছিস। রবিন আমার ঘাড়ে থাবা দিল, বলল একটা প্ল্যান করে কাজ করতে হবে। তারপর বিড়বিড় করে বলতে লাগলো, নৌকাটার ওপর নজর রাখতে হবে, আবার কোথায় না কোথায় চলে যায়। তারপর গলার স্বর নামিয়ে বলল, আর সবাই শোন, কাউকে কিচ্ছু বলবি না কিন্তু, খবরদার। আমাদের ডিটেকটিভ ক্লাব প্রথমবারের মতো একটা সত্যিকারের সমস্যা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। খোঁজ খবর। ভোরেই বুঝতে পারলাম দিনটা ভীষণ উত্তেজনাপূর্ণ হবে। গত রাতের সদ্য ঘটা সেই ঘটনা কিছুতেই ভুলতে পারছিলাম না।
পড়াতে কিছুতেই মন বসাতে পারছিলাম না। কল্পনায় দেখছিলাম আমরা ওই দুর্ধর্ষ ডাকাত দলটিকে ধরে ফেলেছি। পেপারে পেপারে আমাদের ছবি ছাপা হয়েছে। সবাই ভীষণ অবাক হয়ে বলছে, এতদিন গুরুত্ব দেইনি, কিন্তু এরা তো সাংঘাতিক। আম্মা আমাকে বইয়ের সামনে এরকম উদাসভাবে থাকতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিরে, সকালবেলা থেকে বসে বসে কি ভাবছিস? আমি লজ্জা পেয়ে বইয়ের দিকে তাকালাম। তারপর গুনগুন করে পড়তে লাগলাম। 2 ভাগ হাইড্রোজেনের ও 1 ভাগ অক্সিজেনের সংমিশ্রণে পানি তৈরি হয়। স্কুলে যাওয়ার সময় রবিনকে ডেকে নিয়ে যাওয়ার কথা। আমি রবিনদের বাসার সামনে গিয়ে রবিনকে ডাক দিলাম। সাথে সাথে রবিন বেরিয়ে এলো, পিছু পিছু চিরুনি হাতে তার আম্মা। বলছিলেন, চুল আঁচড়ে যা বাদর। রবিন বিরক্ত হয়ে মাথা পেতে দিয়ে গজগজ করতে লাগলো। তার আম্মা চুল আঁচড়ে দিলেন, তারপর আমার দিকে তাকালেন, বললেন, এসো টোপন, তোমারটাও আঁচড়ে দেই। আমি লাল হয়ে বললাম, না খালাম্মা, লাগবে না। আহা, এসোই না, মাথাটা তো কাকের বাসা হয়ে আছে। রবিনের আম্মা চুল আঁচড়াবার সময় আমার চিবুক ধরে নিলেন। আমার ভীষণ লজ্জা লাগতে লাগলো, আর ভয় হচ্ছিল হয়তো কেউ এই অবস্থায় দেখে ফেলবে। চুল আঁচড়ানো শেষ হলে আমরা স্কুলে রওনা দিলাম। একটু দূরে এসে জিজ্ঞেস করলাম, দেখ তো রবিন, সিঁধিটা মাঝে হয়ে যায়নি তো? আমার কেমন জানি মনে হচ্ছিল। রবিন আমার মাথার দিকে তাকিয়ে হা হা করে হাসতে লাগলো। তোকে মেয়েদের মতো দেখাচ্ছে রে, মাঝে সিঁধিতে তোকে রানীর মতো দেখাচ্ছে। আমি তাড়াতাড়ি মাথার চুল এলোমেলো করে ফেললাম। মাথার মাঝখানে সিঁধি করে স্কুলে গেলে উপায় আছে? আমার নামই হয়তো দিয়ে দেবে করিমন্নেসা। রবিন তখন আরও জোরে হাসতে লাগলো। তারপর একসময় হাসি থামিয়ে বলল, তুই একটা গাধা, মাঝখানে সিঁধি হবে কেন? ঠিকই ছিল। আম্মা কি তোর সাথে ইয়ার্কি করবে নাকি? আমি লজ্জা পেলাম, রাগ হলাম আরও বেশি, কিন্তু উপায় কি? রবিনটা বরাবরই এরকম বিচ্ছু। একটা ডাক্তারখানার সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আমার গত রাতের কথা মনে পড়ে গেল। আমি গলা নামিয়ে ফিসফিস করে রবিনকে জিজ্ঞেস করলাম, রবিন, ডাকাত সর্দারকে কিভাবে ধরবো, কিছু ঠিক করেছিস? রবিন অকারণেই চারিদিকে তাকিয়ে গলা আরও নামিয়ে বলল, এখনও ঠিক করিনি। তোর বুদ্ধিটা ভালোই। আগে পত্রিকায় দেখব আশেপাশে কোথাও ডাকাতি হয়েছে কিনা। তারপর সব ডাক্তারের কাছে খোঁজ নিতে হবে কোনো হাতে গুলি খাওয়া রোগী আছে কিনা। খুব সাবধানে কাজ করতে হবে। আমি এদিক সেদিক তাকিয়ে বললাম, কেউ যেন টের না পায়। উত্তেজনায় আমার বুকের ভেতর কাঁপতে শুরু করলো। সত্যি কি একটা দারুণ কাজ আমরা করতে যাচ্ছি। স্কুলে গিয়ে দেখি সলিল, নান্টু আর মিশু টিপুকে নিয়ে মাঠের এক কোনায় বসে গুজগুজ করছে। আমাদের দেখে ছুটে এলো। ক্লাসে বই রেখে এসে আমরা তখনই মাঠের এক কোনায় গোল হয়ে বসে পড়লাম। অনেক তর্ক বিতর্ক আলোচনা করে ঠিক করা হলো, টিপুর বাসা থেকে টিপু নান্টুর টেলিস্কোপ দিয়ে সব সময় নদীর ওপর নজর রাখবে। টিপু আমাদের সাথে ছিল না, সে নৌকা বা ডাকাত কাউকেই দেখেনি। কাজেই নান্টুর ওপর ভার থাকলো টিপুকে সে নৌকাটা চিনিয়ে দেওয়ার। নান্টু গজগজ করতে লাগলো, রাত্রিবেলা, অন্ধকার, কিছু দেখিনি, কাউকে চিনি না, কিভাবে বের করব? তাহলে যা, বুড়িচি খেলগে মেয়েদের সাথে। রবিন খেকিয়ে উঠল, শার্ট খুলে ফ্রক পর একটা। নান্টু খুব অনিচ্ছার সাথে রাজি হলো। বলতে লাগলো, চিনতে না পারলে কিন্তু আমার দোষ নেই। আমরা ওর কথা না শোনার ভান করলাম। সলিল আর মিশুর ওপর ভার থাকলো গত সপ্তাহের কাগজ থেকে কোথায় কোথায় ডাকাতি হয়েছে তার একটা লিস্টই তৈরি করার। মিশু এই কেরানির কাজে আপত্তি জানাতেই আমরা হই হই করে উঠলাম। তুই ছাড়া এসব কে করবে? ইংরেজি পত্রিকা তো আমরা পড়তেই পারি না, আর সব আসল খবর থাকে ইংরেজি পত্রিকাতে, বাংলা পত্রিকায় থাকে শুধু সিনেমার খবর। সত্যি সত্যি মিশু ইংরেজিতে দারুণ ভালো। পরীক্ষায় 70-80 করে নাম্বার পায়। হঠাৎ জিজ্ঞেস করলেও চুলকানি কিংবা বমি বমি ভাব এসব শব্দের ইংরেজি বলে দিতে পারে। ছেলেবেলায় নাকি ও ইংরেজি স্কুলে পড়তো। আমি, রবিন, হীরা আর কাশেম
সব ডাক্তারখানাতে খোঁজ নিতে যাব ঠিক করলাম। দেখা গেল মনে মনে সবারই আমাদের সাথে যাবার ইচ্ছা। আমরা নানা রকম ভয়ভীতি দেখিয়ে ওদের ঠান্ডা করলাম। বেশি মানুষ দেখলে সন্দেহ করবে এরকম কথাবার্তা বললাম। আরও কয়েকটা ব্যাপার ঠিক করে নেয়ার কথা ছিল, কিন্তু ঠিক এই সময় ঘন্টা পড়ে গেল। আমরা উঠে ক্লাসের দিকে রওনা দিলাম। হাঁটতে হাঁটতে যাচ্ছি, এমন সময় রবিন হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। এই যা, সর্বনাশ হয়েছে! কি? ইংরেজি গ্রামার খাতাটা আনিনি। আমরা অনুকম্পার দৃষ্টিতে ওর দিকে তাকালাম। আজ ওর ভাগ্যে শক্ত পিটুনি আছে। আজিত স্যার যে কড়া! হীরা দাঁত বের করে বলল, খাবি কষে মার, হি হি হি। স্কুল 6 পিরিয়ড হয়ে ছুটি হয়ে গেল। স্যারদের নাকি কি একটা মিটিং আছে। আমার কাছে লক্ষণটা বড় ভালো মনে হলো। এমনিতেই আমাদের কাজ শুরু করার জন্যে বেশ সময় দরকার ছিল। তার উপর শেষ ক্লাসটা ছিল ইতিহাস স্যারের। ক্লাসটা করা লাগলো না। ইতিহাস স্যারটা পড়া না পারলে এমন মার মারতে পারে। ছেলেরা বলে স্যারের বুকে নাকি লোম নাই। বুকে লোম না থাকলে লোকেরা নাকি নিষ্ঠুর হয়। সকাল সকাল ছুটি পেয়ে আমরা সবাই যে যার কাজে চলে গেলাম। নান্টু তার বাসায় বই রেখে টেলিস্কোপটা নিয়ে টিপুর সাথে গেল। ওরা গুজগুজ করে সারাক্ষণ একটা রকেট বানানোর কথা বলছিল। কথাবার্তা শুনে মনে হচ্ছিল ডাকাত ধরায় ওদের উৎসাহ নেই। রকেট বানানোই যেন বেশি দরকার। সলিল আর মিশু বারান্দায় বসে বসে খবরের কাগজ খুঁটে খুঁটে পড়তে লাগলো। আমি, হীরা আর রবিন কিভাবে কাজ শুরু করব ঠিক করার জন্যে এক জায়গায় বসলাম। কাশেম শুধু থাকতে পারল না। আজ নাকি ওদের খালার বাসায় যাওয়ার কথা। অনেক তর্ক বিতর্ক করে আমরা প্রথমে গেলাম হাসপাতালে। রবিনের আব্বা হাসপাতালের ডাক্তার। রবিন ওখানকার সবাইকেই চেনে। জিজ্ঞেস করে জানা গেল হাতে জখম এমন কোনো রোগী এখানে আসেনি। এরকম আমরা একজন একজন করে সব কয়জন ডাক্তারের কাছে গেলাম। নানাভাবে জানতে চেষ্টা করলাম কোনো হাতে জখম এমন রোগীর চিকিৎসা করেছে কিনা। আমাদেরকে কেউ এতটুকু পাত্তা দিল না। কম্পাউন্ডার আর কর্মচারীরা আমাদের কথার উত্তর দেয়া দূরে থাক, মাঝে মাঝেই ধমকে দিল। তার মাঝেও আমরা চেষ্টা করলাম আসল খবরটা বের করে নিতে। খবর পাওয়া গেল খুব কম, আর যেটুকু পাওয়া গেল সেটুকুও খুব হতাশাব্যঞ্জক। ডাকাত সর্দারটি যে কিভাবে বাতাসে উবে গেল আমরা বুঝতেই পারলাম না। লাভের মাঝে লাভ হলো, হীরা একটা ওষুধের দোকানের কর্মচারীর সাথে ঝগড়া করে বলে আসলো রাতে ঢিল মেরে সব ওষুধের শিশি গুঁড়ো করে দেবে। আমরা ফিরে এসে দেখি অন্য সবাই মিলে কিং কুইন খেলছে। দেখেই আমাদের মেজাজ খারাপ হয়ে গেল। আমরা এত কষ্ট করে ঘোরাঘুরি করে খবরাখবর জোগাড় করার চেষ্টা করছি, আর তারা মজা করে খেলছে। হীরা মুখ চোখ লাল করে ওদের গালি দিল। তোদের কাজ করেছিস কিছু? খুব যে খেলা শুরু করেছিস। ওরা খেলায় এত ব্যস্ত ছিল যে আমাদের লক্ষ্যই করলো না। সলিল তো ভুল করে হীরার পিঠে টেনিস বলটা দড়াম করে মেরেই বসলো। তারপর বিচ্ছিরি মারামারি। সবাইকে ঠান্ডা করে বসিয়ে দিয়ে আমরা কাজ শুরু করলাম। ডাকাতটা ধরতে পারলি? মিশু জিজ্ঞেস করলো। ডাকাত তো রসগোল্লাটা। আমি উল্টো ধমক দিলাম, তোমার জন্যে রাস্তার মোড়ে বসে আছে কিনা। মিশু লজ্জা পেল, বিড়বিড় করে কি জানি বলে থেমে গেল। আমরা আমাদের পুরো তিক্ত অভিজ্ঞতাটা বর্ণনা করলাম। শুনে সবাই দমে গেল। যাই হোক, রবিন মিশুকে জিজ্ঞেস করলো, তোর কাজ কত দূর? কমপ্লিট বলে সে পকেট থেকে একটা ফুল স্ক্যাপ কাগজ বের করে দিল। সেখানে মোট 18টা ডাকাতির খবর। চট্টগ্রামের ধুমচাচিয়া গ্রামের হোসেন মিয়ার বাড়ি থেকে শুরু করে দিনাজপুরের মেথিকান্দা গ্রামের হরেন পালের দোকান লুটের খবর পর্যন্ত আছে। সবচেয়ে পুরনোটি 1 মাস 11 দিন আগেকার, আর সবচেয়ে নতুনটি গত সপ্তাহের। সব মিলিয়ে মানুষ মারা গেছে 6 জন, আহত হয়েছে 15 জন, ডাকাত ধরা পড়েছে 7 জন।
ডাকাতি হয়েছে আনুমানিক ৩,০২,৭২২ টাকা। মিশু ছক কেটে পরিষ্কার হাতের লেখায় সব কিছু সুন্দর করে লিখে এনেছে। দেখে এক নজরেই সব কিছু বোঝা যায়। কিন্তু আমাদের যে খবরটি দরকার, আশেপাশে কোথাও আজকালের ভিতরে ডাকাতি হয়েছে কিনা এবং ডাকাতি করতে গিয়ে ডাকাত গুলি টুলি খেয়েছে কিনা, সে খবরটি কোথাও নেই। মিশু বলল, সেরকম কোনো ঘটনা ঘটলেও সামনের সপ্তাহের আগে সেটা জানা যাবে না। সব কিছু দেরি করে ছাপানো খবরের কাগজের অভ্যাস। এতক্ষণ খবরের কাগজ ঘেটে সে এইটুকু মাত্র জানতে পেরেছে। এরপরে নান্টু আর টিপুকে জিজ্ঞেস করা হলো তাদের কাজ কত দূর। ওরা সাফ বলে দিল যে ওরা কোনো নৌকা দেখেনি। কোনো নৌকাই দেখিসনি? তা দেখেছি, পাট নিয়ে যাচ্ছে মোটা মোটা নৌকা, খেয়া পার করছে আর জেলে নৌকা জাল ফেলে রাখছে। আমরা হতাশ হয়ে পড়লাম। এরকম একটা দুর্ধর্ষ ডাকাত যদি হাতের কাছে এসে ফসকে যায় তাহলে কি রকম লাগে? তার উপর আমরা এতগুলো ছেলে। আমরা অনেকক্ষণ মনমরা হয়ে বসে থেকে আবার ধীরে ধীরে চাঙ্গা হয়ে উঠলাম। ডাকাতটার যে অবস্থা, বেশ কয়েকদিন তাকে এখানে থাকতে হবে। আমরা তার মাঝে একটা বুদ্ধি ঠিক বের করে ফেলব। আর সবচেয়ে বড় কথা, কয়েকদিনের ভিতরেই স্কুল ছুটি হয়ে যাবে, রোজার ছুটি, পরীক্ষাও হয়ে গেছে, পড়াশোনার ঝামেলা নেই। আমরা দিন রাত 24 ঘন্টা খেটে ঠিক ডাকাতটাকে ধরে ফেলব। অঘটন। ছুটির দিনগুলি কেটে যেতে লাগলো খুব তাড়াতাড়ি, কিন্তু আমরা ডাকাত সর্দারের আর কোনো হদিসই খুঁজে পেলাম না। আমরা চেষ্টা করলাম শহরের সব কয়জন ডাক্তারকে চোখে চোখে রাখতে, কিন্তু সেটা সহজ নয়। রোদে ঘুরে ঘুরে আমাদের চেহারা খারাপ হয়ে উঠতে লাগলো আর ঘন ঘন বাসায় বকাঝোকা পিটুনি খেতে লাগলাম। শেষে সবাই বিরক্ত হয়ে উঠলাম। মনে হতে লাগলো ডাকাত সর্দারকে ধরে কাজ নেই, অন্য কিছু করা যাক। ঠিক এই সময় একটা অঘটন ঘটল। দেয়াল থেকে পড়ে আমার বাম হাতটার কনুইয়ের খানিকটা নিচে ভেঙে গেল। সেদিন দুপুরে আমরা বড়ই খাচ্ছিলাম। আমি বসেছি দেয়ালের ওপর, 2 পকেট বোঝাই কাঁচা বড়ই, আমার বাম হাতে ঝাল মেশানো লবণ। এমন সময় সাই করে একটা কালো ভোমরা মাথার কাছে দিয়ে উড়ে গেল। আমি মাথা নিচু করে তাল সামলানোর চেষ্টা করতে গিয়ে প্রায় পড়ে যাচ্ছিলাম। সামলে উঠে কোনো মতে ঠিক করে বসলাম। ঠিক সেই মুহূর্তেই, কথা নেই বার্তা নেই, আমি কিভাবে জানি পেছন দিকে পিছলে পড়ে গেলাম। 6-7 ফুট উঁচু দেয়াল, মাথা মাটিতে ঠুকে যাবে তাই হাত পেছনে দিয়ে তাল সামলানোর চেষ্টা করলাম, আর কি আশ্চর্য, হাতটা মট করে ভেঙে গেল। রবিন পরে বলেছিল, আমি যখন হাত তুললাম তখন হাতটা নাকি উল্টো দিকে ভাঁজ হয়ে যাচ্ছিল। যন্ত্রণায় আমি চিৎকার করে উঠলাম, আর একটু হলে কেঁদেই ফেলতাম। কিন্তু ঠিক সেই সময় কোথা থেকে পাড়ার মেয়েগুলো ছুটে এলো। কান্নাটাকে ঢোক গিলে ফেলে মুখ বিকৃত করে আমি ডান হাত দিয়ে বাম হাতটা ধরলাম। ভিতরে কোথায় কি লেগে ঝনঝন করে সমস্ত শরীর যন্ত্রণায় থরথর করে কেঁপে উঠল। রবিন আমার ওপর ঝুঁকে পড়ে বলল, কিচ্ছু ভয় নেই, হাড়টা ভেঙে গেছে, ঠিক হয়ে যাবে। তারপর হীরাকে বলল, দৌড়ে যা, শফিক ভাই বা অন্য কোনো বড় কাউকে ডেকে আন, টোপনকে হাসপাতালে নিতে হবে। সবাই, বিশেষ করে মেয়েরা, ফ্যাকাশে মুখে আমার দিকে তাকিয়েছিল। শুধু ওদের দেখানোর জন্যই আমি বললাম, আমি নিজেই পারবো। তারপর দাঁতে দাঁত চেপে প্রচণ্ড যন্ত্রণা সহ্য করে উঠে দাঁড়ালাম। হাসপাতালে রবিনের আব্বা গম্ভীর মুখে এক্স-রে করলেন। হাতটা তখন কালচে হয়ে ফুলে উঠেছে। 15 মিনিটের ভেতর এক্স-রে প্লেট পাওয়া গেল। দেখা গেল 2টো হাড়ই ভেঙেছে। কবজি থেকে কনুই পর্যন্ত যে 2টো হাড় থাকে, ওটা আমি তখনই প্রথম জানলাম। ডাক্তার চাচা খানিকক্ষণ এক্স-রে প্লেটটা লক্ষ্য করে আমার কাছে এগিয়ে আসলেন। তারপর এক বিচ্ছিরি ঘটনা ঘটল। হ্যাঁচকা টান দিয়ে হাতটা সোজা করে আবার ভাঁজ করে ভীষণ নিষ্ঠুরভাবে ডাক্তার চাচা কি যেন করতে লাগলেন। শফিক ভাই আমাকে শক্ত করে ধরে রাখলেন। কাঁদবো না করেও আমি ঠোঁট কামড়ে কেঁদে ফেললাম।
পরে যখন প্লাস্টার অফ প্যারিসের গুঁড়ো মাখানো ব্যান্ডেজ দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে প্লাস্টার করে দেয়া হলো, তখন নেহায়েতই মন্দ লাগছিল না। ধপধপে সাদা প্লাস্টারের ওপর ডাক্তার চাচা তারিখ লিখে দিয়ে আমার পিঠ চাপড়ে বললেন, ব্রেভ বয়, ওয়েল ডান। হাতটা ভেঙে যাবার পর প্রথমে খুব মন খারাপ হয়ে গিয়েছিল। পরে দেখা গেল ব্যাপারটা সেরকম খারাপ না। আব্বা তখনই 5টা টাকা দিয়ে দিলেন। আম্মা একটা রঙের বাক্স কিনে দেবেন বললেন। অন্যেরা সবাই আমাকে হিংসা করতে লাগলো। প্লাস্টার করা হাত নিয়ে আমার স্বাধীনতা অনেকটুকু কমে গেল ঠিকই, কিন্তু কয়েকদিনেই অভ্যাস হয়ে গেল। রবিন এক হাতে সব কাজ কিভাবে করে ফেলতো এতদিনে আমি বুঝতে পারলাম। ডাক্তার সর্দারের ঝোঁকটা কেটে যাবার পর আমরা ঈদের জন্য ব্যস্ত হয়ে পড়লাম। ঈদ যতই কাছে আসতে লাগলো, দিনগুলি যেন ততই লম্বা হয়ে যেতে লাগলো। কিন্তু ঈদের দিনটা শেষ হয়ে গেল কিছুক্ষণের ভিতর। ঈদের পর দিনগুলি কাটতে লাগলো খুব খারাপভাবে। স্কুল খুলতে দেরি নেই। আমাদের সবার ভিতরেই একটু অস্বস্তি, চাপা ভয় আর নিরানন্দের ভাব। এর ভেতর আবার আমার একদিন গা কেঁপে জ্বর এলো। 2 দিন ভুগেই ভীষণ দুর্বল হয়ে গেছি। চুপচাপ বারান্দার ইজি চেয়ারে বসে থাকি। সব মিলিয়ে ভয়ানক খারাপ যাচ্ছে সময়টা। ঠিক সেই সময় আমাদের জীবনের সবচেয়ে ভয়ানক ঘটনাটা ঘটল। আমি সারাদিন চুপচাপ শুয়ে বসে থেকে বিরক্ত হয়ে সন্ধেবেলা একটা গল্পের বই নিয়ে বসেছি। কাহিনীটা খুব জমে উঠেছে। কিভাবে সময় কেটে যাচ্ছিল টের পাচ্ছিলাম না। হঠাৎ এক সময় রবিন এসে হাজির। আমার কানের কাছে মুখ নামিয়ে বলল, একটু বাইরে আয়। কোথায়? আয় না। ও অধৈর্য হয়ে ছটফট করে উঠল। আম্মা বকবে, ঠান্ডা লাগানো নিষেধ। সে আমি জানি না। রবিন ফিসফিস করে বলল, ব্যাপার আছে, তাড়াতাড়ি। আমি আম্মাকে কিছু না বলে চুপি চুপি বাইরে চলে এলাম। পেয়ারা তলায় গিয়ে দেখি সবাই দাঁড়িয়ে আছে। এমনকি এত রাত্রিতে টিপুও আছে। পাশে একটা সাইকেল দেয়ালে হেলান দিয়ে রেখেছে। আমাকে দেখে ওরা সবাই ফিসফিস করে উঠল। সবাই একসাথে বোঝাতে চাইছিল বলে আমার বুঝতে একটু দেরি হলো। শেষ পর্যন্ত বুঝতে পারলাম এই মাত্র টিপু আর রবিন খবর এনেছে সেই ভয়ানক ডাকাত সর্দারটা, হাতে গুলি লেগেছিল, যে হাতটা কেটে ফেলেছে, সে তার দলবল নিয়ে নদীতে অপেক্ষা করছে। রাত গভীর হলেই রওনা দিয়ে দেবে। আমি ভীষণ অবাক হয়ে বললাম, তোরা কেমন করে জানলি? সবাই হড়বড় করে বলার চেষ্টা করলো। হীরার গলার স্বর উঠল সবচেয়ে উপরে এবং আমি কিছুই বুঝতে পারলাম না। রবিন ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করতে বলে। সবাই চুপ করতেই টিপু আমাকে ব্যাপারটা বুঝিয়ে দেয়। কোনো জিনিস টিপুর মতো গুছিয়ে কেউ বলতে পারে না। হীরা হলে বলতে বলতে 10 বার হাসতো, 4 বার আগেরটা পরে আর পরেরটা আগে বলে ফেলতো। সব শেষে কিছু বোঝাতে না পেরে ঝগড়া করে ফেলতো। টিপু সংক্ষেপে বলল, সে নিজে ডাকাতটিকে আগে কখনো দেখেনি, কারণ সে আমাদের সাথে সে রাতে ছিল না। তবু সবার কাছ থেকে যেরকম বর্ণনা শুনেছে সেটি ওর ছোট বোন ঝুমুকে বুঝিয়ে দিয়েছিল। বিশেষ জোর দিয়েছিল হাতের ওপর, যে হাতটা হয়তো কাটা থাকবে। ডাকাতদের নৌকা কীরকম হয় সেটিও রীতিমতো ছবি এঁকে ঝুমুকে বুঝিয়ে দিয়েছিল। তারপর ওকে নানটুর তৈরি টেলিস্কোপটা দিয়ে বলেছিল বাসার ছাদ থেকে নদীর ওপর নজর রেখে যদি সেরকম কোনো নৌকা আর সেরকম কোনো লোক খুঁজে বের করতে পারে তাহলে ওকে ওর প্রজেক্টরটি দিয়ে দেবে। ওর ছোট বোন ঝুমুর নাকি অনেক দিন থেকে ওই প্রজেক্টরটার ওপর লোভ। সেই থেকে ঝুমু সময় পেলেই বাসার ছাদ থেকে নদীর দিকে টেলিস্কোপটা দিয়ে তাকিয়ে থাকত। ঝুমু কখনো বাসা থেকে বের হয় না, কারো সাথে মেশে না। ওর ডান পাটা একটু বাঁকা, সেজন্যই বোধ হয়। তাই যতক্ষণ বাসায় থাকতো সারাক্ষণই টেলিস্কোপ দিয়ে নদীর দিকে তাকিয়ে থাকতো। এর জন্যে টিপু ওকে কদিন পর পরেই টফির প্যাকেট কিনে দিত। এরপর অনেক দিন পার হয়ে গিয়েছে। টিপু আর ঝুমু দুজনেই ব্যাপারটা ভুলে গিয়েছিল। নেহায়েত অভ্যেস হয়ে গিয়েছিল বলে
ঝুমু প্রতিদিন বিকালে ছাদে উঠে টেলিস্কোপ দিয়ে নদীর দিকে তাকিয়ে থাকত। এটা তো আর অস্বীকার করার উপায় নেই যে টেলিস্কোপে কিছু দেখার মতো আনন্দ আর কিছুতে নেই। যাকে দেখছে সে কিছু টের পাচ্ছে না, অথচ তাকে কত কাছে থেকে দেখা যাচ্ছে। আজ বিকেলে নদীর দিকে তাকিয়ে থাকতে থাকতে একটা লম্বা সাম্পানে কালো মতো একটা হাত কাটা লোককে দেখে ঝুমুর হঠাৎ করে সব কথা মনে পড়ে যায়। নৌকাটি চলে যাচ্ছিল। বাঘটার কাছে গিয়ে কেন জানি ফিরে এসে শ্মশানের কাছে থামিয়ে রেখেছে। টিপু বিকেলে ম্যাটিনি শোতে আলাদিনের সিনেমা দেখতে গিয়েছিল। ফিরে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। বাসায় ফিরতেই ঝুমু খবরটি দিয়ে প্রজেক্টরটি নিয়ে গেছে। আমি বললাম, তুমি বুঝলে কেমন করে ওটাই সেই ডাকাত সর্দার? আর এত দেরি করে খবর এনেছো কেন? সন্ধে হয় 5:30, এখন 8টা বাজে। আমার দিকে তাকিয়ে টিপু বলল, ওরা ঠিক ডাকাত কিনা বোঝার জন্যেই তো এত দেরি হলো। কীরকম? আমি খুক খুক করে কাশতে কাশতে জিজ্ঞেস করলাম। এই ঠান্ডায় গাছতলায় দাঁড়িয়ে শিশিরে ভেজার ফল শুরু হলো বুঝি। বাসা থেকে টেলিস্কোপ দিয়ে শুধু আবছা নৌকাটিকে দেখা যায়, কিছু বোঝা যায় না। তার উপর সন্ধে হয়ে গিয়েছিল, তাই কাছে থেকে দেখার জন্য নৌকার কাছে গিয়েছিলাম। একা না, সাইকেল করে এসে রবিনকে নিয়ে গিয়েছিলাম। আমাদের বললি না কেন? আমরা কি? হীরা ফোঁস করে উঠল। আহ, রবিন আবার ঠোঁটে আঙ্গুল চাপা দেয়। বেশি মানুষ নিয়ে গেলে হইচই হতো, আর তোরা ছিলিও না কেউ। তারপর কি হলো? নান্টু তাগদা দেয়, তাড়াতাড়ি বল, ভাত খেতে হবে। ভাত? রবিন চোখ পাকায়। এখনো ভাতের চিন্তা করছিস? আহ, বল না। টিপু বলুক এটাই চাইছিলাম, কিন্তু রবিনের উৎসাহকে ঠান্ডা করবে এমন দুঃসাহস কার? রবিন বলতে শুরু করলো, আমি আর টিপু হামাগুড়ি দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে শ্মশানে পার্থ প্রতিম মজুমদার নাম লেখা যে বেদিটা আছে তার পিছে খুপচির ভেতরে গিয়ে বসলাম। সর সর করে পায়ের ওপর দিয়ে সাপ চলে যাচ্ছে। সাপ? আমরা আতকে উঠলাম। ওই হলো, সাপ না হলে অন্য কিছু হবে। টিপু আস্তে আস্তে বলল, ওগুলো তেলাপোকা ছিল। রবিন টিপুর দিকে একটা ক্ষুদ্র দৃষ্টিতে তাকিয়ে আবার শুরু করলো। আমরা যখন ওদের নৌকা থেকে মাত্র 2 হাত দূরে ছিলাম। 2 হাত? হীরা প্রায় আর্তনাদ করে উঠল। ওই রকমই হবে, 4-5 হাত। না না, এত কাছে না, 20-25 হাত দূরে ছিলাম। রবিন আবার ক্রুদ্ধ দৃষ্টিতে টিপুকে দেখে বলল, আমরা সেখান থেকে স্পষ্ট দেখলাম হাত কাটা সেই ডাকাতটা রাইফেলে তেল দিচ্ছে, গুলি ভরে। টিপু আবার বাধা দিল। গুলি ভরছিল না, নৌকার তলা থেকে বের করে বিছানার নিচে রাখলো। আরে ওটা রাইফেল না, রাইফেলের নব থাকে, ওটা বন্দুক, দোনালা। রবিন খেপে গিয়ে বলল, বেশ, তুই বল, একটা কথাও বলতে দিবি না। মিশু বিরক্ত হয়ে বলল, এত বাড়িয়ে বলতে হয় নাকি? যা দেখেছিস তাই বল না। রবিন মুখ খিচিয়ে বলতে শুরু করলো। ও যা বলল সেটার আজগুবি অংশগুলি বাদ দিলে ব্যাপারটা দাঁড়ায় এরকম। ওরা যখন ওদের লক্ষ্য করছিল তখন দুজন নৌকা থেকে নেমে বিড়ি খেতে খেতে তীরে উঠে এলো। তাদের আলাপ শুনে বোঝা গেল ইয়াসিন নামের কে একজন টাউনে গেছে, 11টার সময় আসবে। ওরা তার জন্যে অপেক্ষা করছে। অন্ধকার ছিল। একজন গোবরে পা দিয়ে পিছলে পড়ল। তাই দেখে অন্যেরা সবাই খুব হাসতে লাগলো। যে পিছলে পড়েছে সে উঠে দেখে ওর সারা শরীর কাদায় গোবরে মাখামাখি। সে কাপড় জামা খুলে রাখলো ওই বেদিটার ওপর, যার পেছনে ওরা দুজন লুকিয়েছিল। তারপর কোমর থেকে কি একটা খুলে রাখলো। শব্দ শুনে মনে হলো ধাতব কিছু। ডাকাতরা যখন নদীতে গোসল করতে নামলো এই শীতের মাঝে, তখন রবিন আস্তে আস্তে কাপড় জামার ভেতর হতে হাত ঢুকিয়ে সেই ধাতব জিনিসটা বের করে আনলো। ভেবেছিল ছোড়া টোরা হবে, কিন্তু হাতে নিয়ে দেখে রিভলভার, একেবারে সত্যিকারের রিভলভার।
তারপর ওরা আর দেরি করেনি, গুড়ি মেরে সরে এসে সাইকেলে চড়ে পালিয়ে এসেছে। রিভলভারটা? আমি জিজ্ঞেস করলাম। নিয়ে এসেছি। নিয়ে এসেছিস? আমরা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কই দেখা দেখি। রবিন এদিক সেদিক তাকিয়ে কোমর থেকে রিভলভারটা বের করলো, প্যান্টের ভেতর গুজে রেখেছিল। দেখি দেখি বলে সবাই হাত বাড়িয়ে দিল। টিপু বলল, খবরদার, গুলি ভরা আছে কিন্তু। আমরা হাতে নিয়ে দেখলাম বেশ ভারী। এখানে অন্ধকার, ঠিক দেখা যাচ্ছিল না। মিশু হাতে নিয়ে কোথায় চাপ দিয়ে করাত করে খুলে ফেলল। অমনি গুলিগুলো খুলে মাটিতে ছড়িয়ে পড়ল। আমরা হা হা করে উঠতেই মিশু বলল, ঠিক আব্বারটার মতো। আমাদের খেয়াল হলো মিশুর আব্বার রিভলভার আছে। তিনি এখানকার ডিএসপি। মিশু রিভলভার খুলে গুলি ভরতে পারে। সে দেখিয়ে দিল কিভাবে সেফটি ক্যাচ অফ করে ফেলার পর আর গুলি করা যায় না, আবার অন করতেই কিভাবে গুলি করার জন্য প্রস্তুত হয়ে ওঠে। আমরা গুলিগুলো খুলে নিয়ে ফাঁকা রিভলভার নিয়ে গুলি করার চেষ্টা করলাম। ট্রিগারটা ভীষণ শক্ত। রবিন ছাড়া আর কেউ এক হাতে গুলি করতে পারল না। ওর সব কাজ এক হাতে করতে হয়, তাই ওই হাতের আঙ্গুলে দারুণ জোর। রিভলভারটা রবিন আবার লুকিয়ে ফেলল। কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি জিজ্ঞেস করলাম, এখন কি করবি? ডাকাতদের কথা থানায়? থানায় বলে লাভ নেই, আমাদের কথা কেউ বিশ্বাস করবে না। রিভলভারটা দেখাবো? তাহলে তোমাকেই ধরবে। বেআইনি অস্ত্র হাতে থাকলেই 10 বছরের জেল। তাহলে উপায়? আর ওরা তো এতক্ষণে হয়তো রওনাও দিয়ে দিয়েছে। সবাই চুপ করে থাকলো। আমি বললাম, তাহলে কি করা যায় বল? রবিন কাটা হাতটা নাড়তে লাগলো। সমস্যায় পড়ে গেলে ও সাধারণত যা করে। কি হলো? গলা খাকারি দিয়ে রবিন বলল, আমরা ঠিক করেছি টিপুর নৌকা দিয়ে আমরা ডাকাত দলটার পিছু পিছু যাব। শুনে আমার বুকের ভেতর রক্ত ছলাৎ করে উঠল। উত্তাল নদীতে ডাকাত দলের পেছনে আমরা নৌকা নিয়ে ছুটে যাচ্ছি। প্রচণ্ড অট্টহাসির শব্দ, তার সাথে ট্যাট 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 করে গুলি। পালে বাতাস লেগে নৌকা পানির বুক চিরে উড়ে চলছে। সবার চুল উঠছে বাতাসে। তার মাঝে যুদ্ধ। মুহূর্তে আমার চোখের সামনে দিয়ে দৃশ্যগুলি ভেসে উঠল। কিন্তু সাথে সাথেই আমার মনে পড়ল আমার বাম হাতটা ভাঙা, প্লাস্টার খুলবে আরও 14 দিন পরে। মনে পড়ল আমি জ্বরে কাহিল, ঠান্ডা লাগানো নিষেধ। সাথে সাথে খুক খুক করে কেশে উঠলাম। আমি সব ভুলে গিয়ে বললাম, তাহলে আর সময় কই, আমাদের রেডি হতে হবে না? রবিন কিছু বলল না, পা দিয়ে মাটিতে দাগ কাটতে লাগলো। কি ব্যাপার? তাহলে শোন। রবিন আবার গলা খাকারি দিল, তোকে আমাদের সাথে নিচ্ছি না। কেন? আমার গলার আওয়াজ আর্তনাদের মতো শোনালেও আমি বুঝতে পারলাম আমাকে সত্যি ওরা নেবে না, আর নেয়া সম্ভবও না। এক হাত ভেঙে পঙ্গু, এখনো জ্বর ভালো করে সারেনি। অনিয়ম করলে মারা যাব, ডাক্তার চাচা বলে গেছেন। তবু ব্যাপারটা ভাবতে গিয়ে আমার বুকটা ফাঁকা ফাঁকা লাগতে লাগলো। রবিন, মিশু, টিপু, সলিল, হীরা, কাশেম, নান্টু সবাই যাবে। ডাকাত দলের পিছু পিছু ধাওয়া করে বেড়াবে, আর আমি এই টোপন কিনা বাসায় বসে থাকব। ভাবতেই দুঃখে দম বন্ধ হয়ে এলো। আমি যাবই, কোনো যুক্তি ছাড়াই আমি গোয়ারের মতো চেঁচিয়ে উঠলাম। তখন সবাই মিলে আমাকে বোঝাতে বসলো। প্রথমে কেউই কথাটি বলতে পারছিল না, কিন্তু একবার বলার পর ব্যাপারটি খুব সহজ হয়ে গেল। টিপু বলল, নৌকা ডুবে গেলে সাঁতরাতে পারবে না, তোমার হাতে প্লাস্টার করা। আর রবিনের যে হাতই নেই। আমার তো অভ্যাস হয়ে গেছে, এক হাতেই আবার সাঁতরানো শিখেছি। তোর হাত ভেঙেছে মাত্র সেদিন, এখনো হাড় জোড়া লাগেনি। আর তোর অসুখও কমেনি, হীরা বলল। ঠান্ডা লেগে মরে যাবি, এখনই খুক খুক করে কাশছিস। হাতটা ধরে নান্টু বলল, শরীরে এখনো অল্প অল্প জ্বর, তুই থাক টোপন, আমরা যাই। 2 দিনের বেশি লাগবে না, আমরা এসে পড়ব।
এর পরের বার নিশ্চয়ই তোর অসুখ থাকবে না, তখন সবাই মিলে যাব। আর কাল যখন হইচই পড়ে যাবে, তুমি বুদ্ধি করে সামলে নিতে পারবে। সবাই তো তোমার কাছেই আসবে, বলবি পিকনিকে গেছি, এসে পড়ব। আরও সব কথা সবাই বলতে লাগলো। আমি কিছু শুনতে পাচ্ছিলাম না। আমি বুঝতে পারলাম সত্যি ওরা আমাকে নেবে না। দুঃখে অভিমানে চোখে পানি এসে গেল। অন্ধকার, তাই কেউ টের পেল না। আমি মাথা নিচু করে ফিরে এলাম। সবাই বাসার দরজা পর্যন্ত এগিয়ে দিল। ওদেরও দুঃখ লাগছিল, কিন্তু তাতে আমার দুঃখ কিভাবে কমবে? আমি ঢোক গিলে চোখ মুছে নিলাম। কি হবে দুঃখ করে? গল্প কক্ষতে আপনারা শুনছিলেন মোহাম্মদ জাফর ইকবালের লেখা হাত কাটা রবিন দ্বিতীয় খণ্ড। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং গল্প পাঠ ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।